আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ডাব্লুপিআর অর্থাৎ ওয়ার্ক পারমিট রিসিভারের ক্লাস নাম্বার 3, 3 নম্বর ক্লাস। এর আগে ক্লাস 1 এবং ক্লাস 2 যেসব ভাইরা দেখেননি একটু কষ্ট করে দেখে নেবেন, তাহলে ইনশাআল্লাহ ক্লাস 3 বুঝতে আপনাদের সহজ হবে। আমি আগেই বলেছিলাম আমরা আপাতত এমসিকিউ কোশ্চেনগুলো দেখব, যতদূর সম্ভব দেখব। এরপর যে ভাইবা কোশ্চেনগুলো হয়, কিভাবে হয়, কিভাবে তার উত্তর দিতে হয়, সেগুলো দেখব ইনশাআল্লাহ। তো আজকে 17 নাম্বার থেকে শুরু করব। প্রথম প্রশ্নটা একটু দেখি আমরা কি বলতেছে। এ মেজর রিজন ফর কন্ডাক্টিং দ্য জয়েন্ট সাইট ইন্সপেকশন ইজ টু। এখানে বলতেছে জয়েন্ট সাইট ইন্সপেকশন সম্পন্ন করার একটা প্রধান কারণ হলো মেজর রিজন। নাম্বার এতে বলতেছে ডিটারমাইন্ড ওয়ার্ক স্কিলস, অর্থাৎ ওয়ার্কারদের ডিটারমাইন ওয়ার্কার স্কিল, ওয়ার্কারদের যে স্কিল আছে সেটা শনাক্ত করতে। হ্যাঁ, জয়েন্ট সাইট যে ইন্সপেকশন করা হয় তার একটা প্রধান কারণ কি ওয়ার্কারদের স্কিল শনাক্ত করতে? না। নাম্বার বিটা একটু দেখি। আইডেন্টিফাই হ্যাজার্ডস, ঝুঁকি শনাক্ত করতে, মানে ঝুঁকিপূর্ণ যে বিষয়গুলো আছে সেটা শনাক্ত করতে। অ্যান্ড ডিটারমাইন প্রিকুয়েশনস হচ্ছে সতর্কতাগুলো, যে সতর্কতাগুলো থাকে সেগুলো শনাক্ত করতে। তাহলে এটাই উত্তর হবে। অর্থাৎ জয়েন্ট সাইট ইন্সপেকশনের একটা প্রধান কারণ হচ্ছে আইডেন্টিফাই হ্যাজার্ডস অ্যান্ড ডিটারমাইন প্রিকুয়েশনস, অর্থাৎ ঝুঁকি শনাক্ত করতে এবং সতর্কতা যে বিষয়গুলো আছে সেগুলো শনাক্ত করতে বা নিশ্চিত করতে। এটাই হবে উত্তর। আর সিতে হচ্ছে দেখেন চেক ওয়ান ওয়ার্ক ইন প্রোগ্রেস, অর্থাৎ কাজের কতটুকু ডেভেলপ হয়েছে, কতটুকু উন্নত হয়েছে সেটা চেক করতে। না। ডিটা হচ্ছে চেক ওয়ার্ক পারমিট সার্টিফিকেশন কার্ডস, অর্থাৎ ওয়ার্ক পারমিট সার্টিফিকেশনসের যে কার্ড আছে সেইটা চেক করতে। নো, এটা না। তাহলে আমরা এখানে কি বুঝলাম? নাম্বার 17তে জয়েন্ট সাইট ইন্সপেকশন সম্পন্ন করার জন্য যে একটা প্রধান কারণ, একটা মেজর রিজনটা হচ্ছে আইডেন্টিফাই হ্যাজার্ডস, অর্থাৎ ঝুঁকি শনাক্ত করতে, এবং ডিটারমাইন প্রিকুয়েশনস, এবং যে সতর্কতাগুলো আছে সেগুলা শনাক্ত করা। এটা হচ্ছে নাম্বার বি। আচ্ছা, আমরা পরেরটায় যাই। নাম্বার 18, এখানে কি বলতেছে একটু দেখি। ডাজ দ্য রিসিভার হ্যাভ টু ফিল ইন অ্যান্ড অ্যাটাচ আ হোল ট্যাগ হোয়েন লকিং আউট ইকুইপমেন্ট। আচ্ছা, লকিং আউট ইকুইপমেন্টটা কি হয়তো আমি আগের ক্লাসে বলেছি, এবং এটা যখন আমরা ডিটেলস কোশ্চেনগুলো আলোচনা করব সেখানেও বলবো, অর্থাৎ ডেসক্রিপশন বর্ণনামূলক যে প্রশ্নগুলো আছে সেগুলোতে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো এখানে যেটা বলতেছে ডাজ দ্য রিসিভার হ্যাভ টু ফিল, একজন রিসিভার কি ফিল করবে বা ফিল করতে হবে একটা হোল ট্যাক্স। হ্যাঁ, হোল ট্যাক্স ইকুইপমেন্টের যে হোল ট্যাক্স থাকে, অর্থাৎ লকিং আউট যে বহিষ্কৃত ইকুইপমেন্ট, লকিং আউট ইকুইপমেন্টের উপর যে একটা হোল ট্যাক্স থাকে সেইটা কি রিসিভার ফিল করবে? এটা হোল ট্যাক্সটা হচ্ছে একটা কার্ডের মতো বলতে পারেন, কাগজের, সেখানে কিছু লেখা থাকে, ডেট থাকে, এক্সপায়ারি ইত্যাদি থাকে। তো এই যে ট্যাগটা, এইটা কি রিসিভার ফিল করবে এবং রিসিভার এটা অ্যাটাচড করবে?
লকিং আউট লকিং আউট ইকুইপমেন্ট বহিষ্কৃত ইকুইপমেন্টের উপর। আচ্ছা চলেন, নাম্বার এতে কি দেওয়া আছে? নো, ওনলি দ্য ইস্যুয়ার ইজ অ্যালাউড টু লক আউট ইকুইপমেন্ট। এখানে বলতেছে না, রিসিভার এটা করবো না, করবোটাকে ইস্যুয়ার। অর্থাৎ লকিং আউট যে ইকুইপমেন্টের উপর যে ট্যাগ থাকে সেইটা ফিল করার দায়িত্ব একমাত্র ইস্যুয়ারের। এইটাই হচ্ছে নাম্বার এটাই উত্তর। আর নাম্বার বিটা আপনি দেখতে পারেন, সেটা হচ্ছে নো লক্স নো লক্স অ্যান্ড হোল্ড ট্যাক্স আর অনলি রিকোয়ার্ড। আর ওখানে বলতেছে লক্স এবং হোল্ড ট্যাক্স শুধুমাত্র দরকার হবে হোয়েন হ্যান্ডেলিং রেডিও অ্যাক্টিভ তো বুঝছেন যে তেজস্ক্রিয় যে রেডিও অ্যাক্টিভ ম্যাটারিয়ালস, অ্যান্ড আর দেয়ার ফর ওনলি ইউজড ইন স্পেশিয়াল অকেশনস। এখানে বলতেছে যে লক এবং হোল্ড ট্যাক্স শুধু দরকার হবে যখন রেডিওগ্রাফিক ম্যাটেরিয়ালস অর্থাৎ তেজস্ক্রিয় যে ম্যাটেরিয়ালগুলো আছে সেই ক্ষেত্রে, এবং দেয়ার ফর ওনলি ইউজড স্পেশাল অকেশনস। অতএব এগুলো স্পেশাল কোনো অকেশন বা কারণে ইউজ করা হবে না, এটা হবে না উত্তরটা। আমরা নাম্বার সিতে একটু দেখি কি আছে। নো, হি ওনলি has to complete and attach the tag. No, he only has to complete, শুধুমাত্র সেই এই অ্যাটাচ ট্যাগটা কমপ্লিট করবে। এটা হচ্ছে ওই যে রিসিভারের কথা বলতেছে নাও। আর সিতে হচ্ছে যে ডিটা হচ্ছে ইয়েস, হ্যাঁ, দ্য রিসিভার মাস্ট কমপ্লিট অ্যান্ড অ্যাটাচ দ্য ট্যাগ। মানে বলতেছে যে এই যে ট্যাগটা এটা যে লকিং আউট ইকুইপমেন্টের মানে উপরে রাখবে বা ঝুলাবে, সেইটা শুধু রিসিভারই কমপ্লিট করবে এবং অ্যাটাচড করবে। নাও, এটা সম্ভব না। এটা শুধুমাত্র নাম্বার এতে আমরা পেয়েছি যে নাম্বার এতে যেটা পেয়েছি শুধুমাত্র ইস্যুয়ারই এইটা অ্যালাউড হবে, অনলি ইস্যুয়ার। আচ্ছা, নাম্বার 19 অর্থাৎ 19-এ কী আছে আমরা একটু দেখি। হু মাস্ট অলসো সাইন আ ওয়ার্ক পারমিট ইস্যুড ফর ওভার 16 আওয়ার্স। অর্থাৎ 16 ঘন্টার উপরে যখন ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে বা কাজ করা হবে, কে সাইন করবে? এটা কে? নাম্বার এটা একটু দেখি। দ্য অপারেশন ম্যানেজার অ্যান্ড মেইনটেনেন্স সুপারিনটেন্ডেন্ট। অর্থাৎ অপারেশন ম্যানেজার এবং মেইনটেনেন্স যে সুপারিনটেন্ডেন্ট আছে উনি এটা সাইন করবে? নো। আচ্ছা, বিটা একটু দেখি। ওনলি দ্য ইস্যুয়ার অ্যান্ড রিসিভার সিগনেচার আর রিকোয়ার্ড। ইস্যুয়ার এবং রিসিভারের সিগনেচারের দরকার। নো, এটা হবে না। নাম্বার সিটা দেখি। দ্য অপারেশন অ্যান্ড এরিয়া লস প্রিভেনশন সুপারিনটেন্ডেন্টস। আচ্ছা, এখানে একটা জিনিস আপনাকে দেখাই। লস প্রিভেনশন সুপারিনটেন্ডেন্টস অর্থাৎ এই পুরাটাই একটা ডিপার্টমেন্ট, ঠিক আছে? এই পুরাটাই একটা ডিপার্টমেন্ট। মানে তারা সাইন করবে? নো। দ্য ডিটা হচ্ছে দ্য অপারেশনস অ্যান্ড মেইনটেনেন্স ডিভিশন হেডস। হ্যাঁ, এইটা হবে। এটা হচ্ছে দ্য অপারেশন এবং মেইনটেনেন্স ডিভিশন যে হেডস আছে তারা এটা সাইন করবে। আশা করি বুঝতে পারছেন। আর আসলে আমি চেষ্টা করে যাচ্ছি, ইনশাল্লাহ যদি কোনো ভাই বুঝতে না পারেন তো অবশ্যই কমেন্ট করবেন। আর কোন ধরনের উত্তর আপনারা চাচ্ছেন বা কিভাবে আপনাদের বললে ভালো বুঝতে পারবেন। আসলে আমি চাই যে আপনারা একটু যদি বলি এর মাঝেই, সেটা হচ্ছে যে বিশেষ করে সেফটি ডিপার্টমেন্টগুলো মিডল ইস্টে যারা আছে, এটা কিন্তু আপনার ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, নেপাল বলেন, তাদের দখলে। আমি চাই যে আমার বাংলাদেশি ভাইরা ধীরে ধীরে এর ভিতর ইনক্লুড হোক। আর এরকম আসলে অনলাইনে বাংলা ভাষায় খুব একটা আপনি এরকম পাবেন না। আর পেলেও তাদের কি বলবো, আমি কয়েকটা নিজেই খোঁজ নিছি, তাদের কথা বলার ধরন এবং তাদের ক্লাসের বিষয়গুলো খুব একটা ভালো লাগেনি। আমি নিজেও কোনো এক জায়গা থেকে কোর্স করেছি, আসলে আমি মানে আই হ্যাভ বিন শকড।
মানে কি যে করেছি ভাই, আমি নিজেই মানে একদম হতাশ হয়ে পড়েছি। তো আমার দীর্ঘদিনে আমি নিজেই দীর্ঘদিন এয়ারপোর্টে কাজ করেছি, আমার দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আছে সেফটি সম্পর্কে। আমি চাই যে আসলে আমার এই ক্লাসটা যে শুধু সৌদি আরব যে WPR-এর তাদের জন্য না, এটা পুরো মিডল ইস্টের জন্যই, যারা সেফটি ডিপার্টমেন্টে কাজ করতে চায়। তারপর আয়স নিবস অনেক কিছুই আছে। তো এটাও ইনশাল্লাহ আপনি যদি সঙ্গে থাকেন কাভার করবে। আর আমি আগামীতে ইনশাল্লাহ খুব শীঘ্রই আর কয়েকটি ক্লাস নেওয়ার পরেই যে বর্ণনামূলক কোশ্চেনগুলো আছে, তারপর আপনার ভাইবার জন্য আমি কয়েকশো প্রশ্ন আপনার তৈরি করতেছি আমার অভিজ্ঞতা থেকে। তো ইনশাল্লাহ এগুলো করলে আশা করি আপনার বাইরে কোথাও, মানে এর বাইরে আর পড়তে হবে না। মানে শুধু নট অনলি WPR, এর বাইরেও আপনার যত সেফটি রিলেটেড কাজ থাকবে ইনশাল্লাহ আপনার কোথাও আশা করি আপনি বাদবেন না। তো কথার মাঝে একটু কথা বলে ফেললাম। তাহলে চলুন দেখি নাম্বার 20-এ কি বলতেছে। দ্য ইস্যুয়ার উইল ইস্যু দ্য ওয়ার্ক পারমিট আফটার হি অর হিজ ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ হ্যাজ। এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে যে একজন ইস্যুয়ার এবং তার যে ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ আছেন, তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে। এটা কখন কিভাবে ইস্যু করবে এটা দেখি। নাম্বার এতে কি বলতেছে, অবটেইন দ্য অ্যাপ্রুভাল অ্যান্ড সিগনেচার অফ ম্যানেজার্স। হ্যাঁ, এটা হচ্ছে যে সিগনেচার অফ মানে ম্যানেজারের সিগনেচার পাওয়ার পরে। অবটেইন মানে হচ্ছে পাওয়া, অবটেইন দ্য অ্যাপ্রুভাল পাওয়ার পর, এবং সিগনেচার অফ ম্যানেজার, এবং ম্যানেজারের সিগনেচার পাওয়ার পর। নো, এটা তো হতেই পারে না। নাম্বার বি, ইনশিওর দ্যাট ড্রাইভিং লাইসেন্স আর চেকড। নো, ড্রাইভিং লাইসেন্সের ভিতরে আসবো কেন? ড্রাইভিং লাইসেন্স চেকের যে বিষয় সেটা নিশ্চিত করা হয়েছে না, এটা আসবে না এর ভিতর। সিটা হচ্ছে যে কন্ডাক্টেড জয়েন্ট সাইট ইন্সপেকশন। হ্যাঁ, এটা দেখেন, কন্ডাক্টেড মানে হচ্ছে যে আপনার সম্পন্ন করা বা শেষ করা, সম্পন্ন হয়েছে এই টাইপের। জয়েন্ট সাইট ইন্সপেকশন, আচ্ছা, জয়েন্ট সাইট ইন্সপেকশন সম্পন্ন হওয়ার পরে বা হয়েছে। তাহলে প্রশ্নটা দেখেন, এটা কি বলতেছে, একজন ইস্যুয়ার, হ্যাঁ, দ্য ইস্যুয়ার উইল ইস্যু ওয়ার্ক পারমিট, মানে ইস্যুয়ার এবং তার যে অথবা তার যে ডেজিগনেটেড রিপ্রেজেন্টেটিভ আছে, তারা ওয়ার্ক পারমিট ইস্যু করবে যখন কন্ডাক্টেড জয়েন্ট সাইট ইন্সপেকশন, যখন জয়েন্ট সাইট ইন্সপেকশন সম্পন্ন হবে তখন। আর লাস্টে একটা আছে দেখেন ডিতে, সেটা হচ্ছে যে অবটেইনড দ্য সিগনেচার অফ দ্য মেইনটেনেন্স ফোরম্যান। হ্যাঁ, এটা তো হবেই না। এটা হচ্ছে যে মেইনটেনেন্স ফোরম্যানের সিগনেচার পাওয়ার পরে, না, এটা হতেই পারে না। সো এখানে আমরা সিটাই উত্তর হবে। আশা করি বুঝতে পেরেছেন। আর অবশ্যই ভাই না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি অবশ্যই রিপ্লাই দিয়ে উত্তর দিয়ে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ ভাই। আর নাম্বার 21টা হচ্ছে যে হোয়েন রিকোয়ার্ড টু ইনশিওর জব সাইট সেফটি। আচ্ছা, জব সাইট সেফটি কখন দরকার হয়? অ্যাডিশনাল জবস, মানে হোয়েন রিকোয়ার্ড টু ইনশিওর জব সাইট সেফটি বলতেছে যখন জব সাইট সেফটির দরকার হয়, অ্যাডিশনাল প্রিকুয়েশন শুড বি লিস্টেড ইন দ্য ড্যাশ সেকশন অফ দ্য ওয়ার্ক পারমিট। আচ্ছা, এখানে বলতেছে যে যখন জব সাইট সেফটির দরকার হয় তখন এডিশনাল প্রিকুয়েশনস, মানে অতিরিক্ত যে সতর্কতাগুলো আছে সেগুলো লিস্ট করা হবে ড্যাশ সেকশনে। তাহলে অতিরিক্ত যে সতর্কতাগুলো আছে সেগুলো কোন সেকশনে আপনার লিস্ট করা হবে? এটা লিস্ট করা হবে ওয়ার্ক টু বি ডান এই জায়গায়। নো, অ্যাডিশনাল প্রিকুয়েশনস, এটা হচ্ছে বিতে অ্যাডিশনাল প্রিকুয়েশনস। আর সিটা হচ্ছে জয়েন্ট সাইট গ্যাস টেস্ট রেজাল্ট। না, এটা অর্থাৎ অ্যাডিশনাল যে প্রিকুয়েশনসগুলো আছে সেগুলো অ্যাডিশনাল প্রিকুয়েশনসের মাঝেই আপনার লিস্ট করা হবে।
এটা হচ্ছে বিষয়। আপনি যখন বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট সম্পর্কে আপনার নলেজ থাকবে তখন এটা ইনশাল্লাহ বুঝতে পারবেন। আমি সামনে বিষয়গুলো নিয়ে আসব আস্তে আস্তে ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরতে হবে আপনাদের, আর অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ আপনাদের। নাম্বার 22। আচ্ছা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ অন কজ অফ কনফাইন্ড স্পেস ডেথ? আচ্ছা, এখানে বলতেছে কনফাইন্ড স্পেস। আচ্ছা, এটা একটা ওয়ার্ক পারমিট। আচ্ছা, কনফাইন্ড স্পেস, হ্যাঁ, এই যে দেখেন, এই যে এইটা, অর্থাৎ মানে নাম্বার ওয়ান কজ, মানে মানে কনফাইন্ড স্পেসের মধ্যে যে মৃত্যুগুলা হয় তার মধ্যে প্রধান কারণ যেটা হচ্ছে নাম্বার ওয়ান কজ, একদম প্রধান কারণটা কি? সেটা হচ্ছে এক্সপ্লোসিভ অ্যাটমসফিয়ার, মানে বিস্ফোরক অ্যাটমসফিয়ারের জন্য। নো। অক্সিজেন ইন দিস অ্যাটমসফিয়ার, অক্সিজেন মানে পৌঁছাইতে পারে না বা যাইতে পারে না এমন অ্যাটমসফিয়ারের কারণে। হাইড্রোজেন সালফাইড পয়জনস, হ্যাঁ এইটা সিটা হবে। হাইড্রোজেন সালফাইড পয়জনসের কারণে এটা হয়। নাম্বার ডিটা হচ্ছে অক্সিজেন ডিফিসিয়েন্ট অ্যাটমসফিয়ার। ডিফিসিয়েন্ট হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ অক্সিজেন কমে যাওয়ার কারণে হয়। নো, এটা হচ্ছে সবচাইতে বেশি মৃত্যু হয় হচ্ছে কনফাইন্ড স্পেসে যে মৃত্যুগুলো হয় বা ঝুঁকিপূর্ণ, তার হচ্ছে যে সেটা হচ্ছে যে এই সিটা, হাইড্রোজেন সালফাইড পয়জনস, হ্যাঁ, পয়জনিং। আচ্ছা, এই হাইড্রোজেন সালফাইডটা হচ্ছে কি, আমি একটু সংক্ষেপে বলি। এটা হচ্ছে এক ধরনের বিষাক্ত গ্যাস। যারা বিভিন্ন প্রজেক্ট বা প্ল্যান্টে কাজ করেন আপনারা জানেন। এটা অনেকটা পচা ডিমের দুর্গন্ধের মতো, একটু বেশি হলে আপনি মারা পড়তে পারেন। সো এই বিষয়টা একটু কেয়ারফুল থাকতে হবে কাজের ক্ষেত্রে। তাহলে আপনি জানলেন একটা বিষয় যে কনফাইন্ড স্পেসে যখন আপনি কাজ করবেন অবশ্যই হাইড্রোজেন সালফাইড থেকে আপনি কেয়ারফুল থাকবেন। এটা অনেকটা পচা ডিমের দুর্গন্ধের মতো হয় এবং এটি অত্যন্ত তীব্র থেকে তীব্র হয়। নাম্বার 23। হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট ইজ রিকোয়ার্ড for a worker to enter excavation which is greater than 4 feet deep? আচ্ছা, এখানে বলতেছে আপনি যখন 4 ফিট একজন ওয়ার্কার, হ্যাঁ, সাপোজ আপনি 4 ফিটের ডিপে, মানে 4 ফিট গর্তের বা একটা ডিপ প্লেসে আপনি যখন কাজ করবেন, হ্যাঁ, আর্থের কোথাও, মানে ভূমির কোথাও কাজ করবেন, মানে 4 ফিট গভীরে এক্সকেভিশন খনন করবেন, তখন কোন ধরনের ওয়ার্ক পারমিট দরকার হয়? হোয়াট টাইপ অফ ওয়ার্ক পারমিট? এখানে দেখেন, রিলিজ হ্যাজার্ডিয়াস লিকুইড অর গ্যাসেস, এইটা নো। বিটা হট, নো। কনফাইন্ড স্পেস এন্ট্রি, এইটা হচ্ছে যে কনফাইন্ড স্পেস এন্ট্রি, একটা হচ্ছে কোল্ড। আচ্ছা, এখানে 4টা দেওয়া আছে, এই 4টাই ওয়ার্ক পারমিট। আসলে ওয়ার্ক পারমিটের অনেক ধরন আছে, অনেক ক্যাটাগরি আছে, তো এখানে 4টাই ওয়ার্ক পারমিট, তো এখানে সি হবে। তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত ইনশাল্লাহ যখন বর্ণনামূলক স্টাডি করাবো আপনাদের, তখন ইনশাল্লাহ জানতে পারবেন। আর 24 দেখি কি বলতেছে, চলেন আমরা একটু চেষ্টা করি। ইফ ইউ আর ওয়ার্কিং অন আ জব অ্যান্ড স্মেল গ্যাস ইউ শুড। আচ্ছা, বলতেছে ইফ ইউ আর ওয়ার্কিং, যখন আপনি কাজ করবেন, মানে জব সাইটে কাজ করবেন, তখন আপনি একটা যদি কোনো ধরনের গন্ধ পান, তখন আপনার কি করা উচিত? অর্থাৎ আপনি এক জব সাইটে আপনার জবের সাইডে আপনি কাজ করতেছেন, এখন এমন সময় আপনি একটা গ্যাসের স্মেল পেলেন, আপনি কি করবেন তখন? হ্যাঁ, তো চলুন দেখি কি করবেন। নাম্বার এ, স্টপ ওয়ার্ক, কাজ বন্ধ করে দিবেন। গেট আউট অফ দ্য এরিয়া থেকে বেরোয় যাবেন। অ্যান্ড নোটিফাই দ্য ইস্যুয়ার, সঙ্গে সঙ্গে ইস্যুয়ারকে জানাবেন। তারপর বি দেখেন কি বলতেছে, কন্ডাক্ট ইয়োর ওন গ্যাস টেস্ট, আপনি নিজস্ব গ্যাস টেস্ট সম্পন্ন করবেন। এটা তো করবেনই না ভাই, টু ফাইন্ড আউট হোয়াট
ইট ইজ, মানে এটা কি ঘটছে এটা বোঝার জন্য নিজেই মাতবাড়ি করবেন, এইটা হচ্ছে বলছে। আর নাম্বার সিটা হচ্ছে কিপ ওয়ার্কিং, কাজ করতে থাকবেন, কোনো কথা নাই, কাজ করতে থাকবেন, বাট শাট ডাউন অল ইগনিশন সোর্স, বা কিন্তু সমস্ত ধরনের যে ফায়ার সোর্স আছে সেইগুলো আপনি বন্ধ করবেন। নো, এটাও করবেন না। এখানে উত্তরটা হবে নাম্বার এ। প্রথমত এই টাইপের কোনো গন্ধ আপনি পেলে সেটা আপনি নাম্বার এ যেটা করবেন সেটা হচ্ছে প্রথমত কাজটা আপনি বন্ধ করে দিবেন, স্টপ ওয়ার্ক। দেন আপনি গেট আউট অফ দ্য এরিয়া থেকে সরে যাবেন, হ্যাঁ, বেরিয়ে যাবেন, অ্যান্ড নোটিফাই দ্য ইস্যুয়ার, এবং ইমিডিয়েটলি আপনি ইস্যুয়ারকে জানাবেন। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, নাম্বার 25টা আমরা একটু দেখব। আচ্ছা, নাম্বার 25টা কি বলছে দেখি। হোয়েন a welder and an electrician work on the same system or equipment। আচ্ছা, এখানে বলতেছে কখন একজন ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান সেম সিস্টেমে ওর ইকুইপমেন্টে কাজ করবে বা কাজ করা যাবে কি না, এই টাইপের হচ্ছে বিষয়টা। আচ্ছা, এখানে এটা হচ্ছে ক্রাফট। আচ্ছা, ক্রাফট মানে হচ্ছে তো বুঝছেন, ক্রাফট মানে হচ্ছে মানে যে ওয়ার্কার বা কারিগর, মানে আপনি যে কাজ করেন, মানে যারা কাজ করে এরাই ক্রাফট। কথা হচ্ছে এটা, ক্রাফট মাস্ট হ্যাভ ইটস ওন পারমিট, অর্থাৎ প্রত্যেকটা কর্মীর, প্রত্যেকটা কারিগরের মানে একটা নিজস্ব পারমিট থাকবে, নিজস্ব পারমিট আছে, হ্যাঁ, ঠিক আছে। আর বিটা হচ্ছে এ সুপারিনটেন্ডেন্ট মাস্ট কাউন্টার সাইন দ্য পারমিট। আচ্ছা, এখানে বলতেছে সুপারিনটেন্ডেন্ট অবশ্যই কাউন্টার সাইন করবে, ঠিক আছে, যখন একই সিস্টেমে তারা কাজ করবে, একজন ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান। নো, এটা হবে না, এটা ভুল। আচ্ছা, সিতে কি বলতেছে, নো জয়েন্ট সাইট ইন্সপেকশন ইজ রিকোয়ার্ড, কোনো জয়েন্ট সাইট ইন্সপেকশনের দরকার নাই সেটা বলতেছে, এটা তো হবেই না। আর এটা হচ্ছে ডিটা হচ্ছে ওয়ান পারমিট কভার্স অল ক্রাফটস, অর্থাৎ এখানে বলতেছে যে সমস্ত শ্রমিকদের জন্য একটা পারমিটই যথেষ্ট। নো, এটাও হবে না, উত্তরটা হবে এ। এখন বলতেছে যে যখন মানে কখন একজন ওয়েল্ডার এবং ইলেকট্রিশিয়ান একই সিস্টেমে কাজ করতে পারে, আসলে এটা কখনোই সম্ভব না। প্রত্যেকেরই ক্রাফট মাস্ট হ্যাভ ইটস ওন পারমিট। থ্যাংকস ফর ওয়াচিং। কোনো ভাইয়েরা যদি বুঝতে কষ্ট হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমি চেষ্টা করে যাচ্ছি আমার ভুল ত্রুটি শুধরিয়ে দিবেন ইনশাল্লাহ। আর আসলে ভিডিওগুলো বড় হয়ে যায়, এই জন্য আসলে একটু সময় নিয়ে করতে হয়। আমরা চতুর্থ ক্লাস খুব শীঘ্রই আপলোড করব, আর এভাবে ইনশাল্লাহ আস্তে আস্তে যতদূর সম্ভব হয় এটা শেষ করি, আর হয়তো 2-4টা ক্লাস নিয়ে ইনশাল্লাহ ন্যারেটিভ যে বিষয়গুলো আছে, অর্থাৎ ভাইবা কোশ্চেন অ্যান্ড অ্যান্সারগুলো আছে, সেখানে আমরা চলে যাব। তো আজকে অবশ্যই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আর কি ক্লাস চাইতেছেন, কি করলে ভালো হবে অবশ্যই পরামর্শ দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।